ফ্রেন্ডস, ট্যামারিং রিমুভ সেন্টারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমরা আছি এখন কুষ্টিয়াতে। প্রতি বছর আমাদের ট্যামারিং রিমুভ সেন্টারের পক্ষ থেকে একটা বাৎসরিক আমরা পিকনিক করি। এর বাইরেও আমাদের আউটডোরে আরও অন্যান্য প্রোগ্রাম আমাদের এটা হয়। যেমন আমরা 3 মাস পর পর করি একটা করে প্র্যাকটিস ক্যাম্প। সেখানে শুধু শুধু প্র্যাকটিস হয়, কিন্তু আজকের এই ইভেন্টটা মূলত এটা পিকনিকের উদ্দেশ্যে আমরা আসছি। এটা প্রতি বছর হয়ে থাকে। এবছর আমরা আসছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীতে কুষ্টিয়া, সেখানে এসেছি। এখানে এসে আমরা শুধু পিকনিক করি না, আমরা যারা এসেছি এখানে আমাদের ট্যামারিং রিমুভ সেন্টারের স্টুডেন্টরা এসছে। আমরা এখানে এসেও কিন্তু বিভিন্ন রকম আমরা প্র্যাকটিস করি, আমরা কথা বলি, আমরা টেকনিক মেনে আমরা বলছি কিনা সেগুলো জাজ করা হয়। এবং এখানে আসছে যেটা আমাদের উপরিপাওনা, সেটা হচ্ছে এটা পাবলিক স্পিকিংয়ে আমরা ধরুন পাবলিক স্পটে করি বা পাবলিক প্লেসে করি। তারপর এখানে আমরা আউটডোর প্র্যাকটিস করি, অন্য লোকেদের সাথে আমরা কথা বলি বিভিন্ন রকম, সেখানে আমাদের এই প্র্যাকটিসগুলো হয়। তারই ধারাবাহিকতা এখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেকেই বক্তব্য রেখেছে। তাদের কিছু বক্তব্য আমরা আপনাদের কাছে শোনাবো এখানে। যেমন আমাদের এখানে তো ধরুন বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার এখান থেকে কোর্স করে থাকে। আজকে যারা এসে তাদের মধ্যে অনেকেই আছে, যেমন আছে বিসিএস ক্যাডার একজন আছেন, ও অবশ্য অনেকদিন আগে আমার এখান থেকে কোর্স করে গেছে, সে 2013 সালে কোর্স করে গেছে। তার বাইরে এখন যারা নাকি এই মুহূর্তে যারা আছে কোর্সে, এদের মধ্যে থেকে এসছে। প্রতি বছরই পিকনিকে কি হয় যে নতুন যারা স্টুডেন্ট যারা এখানে এখন কোর্স করছে এরাও আসে। আবার যারা ধরুন আমার এখান থেকে কেউ 5 বছর 7 বছর 10 বছর আগে 12 বছর আগে কোর্স করে গেছে, সেও মাঝে মধ্যে আসে। কিন্তু যার যখন সময় হয় সে তখন এখানে আসে। যেমন এই বছর যারা পিকনিক করে গেল, তো দেখা যাবে যে আগামী বছর এদের মধ্যে থেকে হয়তো বা আরো 10 জন নাই বা 5 জন নেই, আবার নতুন আবার 10 জন যুক্ত হয়েছে, আবার পুরনো যারা ছিল এদের মধ্যে থেকে আবার কেউ এসছে। এভাবেই আমাদের পিকনিকটা হয়। এখানে আসলে শুধু আমরা ঘুরি না, দেখি না, আমরা শিখি। এবং আমাদের যে চর্চাটা স্ট্যামারিং যে দূর করার যে যে চেষ্টা, এটা তো আর একেবারে রাতারাতি সারানো এটা কোনো মতেই সম্ভব না। এটা একটা চলমান প্রক্রিয়া এবং অবশ্যই এটা একটু দীর্ঘদিন ধরে আমরা যদি এই প্র্যাকটিসগুলোতে থাকি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সম্পূর্ণরূপেই আমরা পরিত্রাণ পেতে পারি। তো আজকে আমরা মূলত এখন আপনারা দেখবেন আমাদের এখানকার স্টুডেন্টদের মধ্যে অনেকেরই বক্তব্য, অনেকের অভিজ্ঞতা, তাদের আগে কেমন ছিল সেগুলো আমরা এখান থেকে শুনবো। তবে এই ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণটা দেখবেন। বিশেষ করে আমাদের যে মামুন আলী মণ্ডল যে বক্তব্যটা দিয়েছে, প্রায় ওর বক্তব্যটাই প্রায় 6 মিনিটের মতো আর কি। তো সবগুলো বক্তব্য যদি আপনারা শোনেন এবং সেটা শুনবেন এটা মনোযোগ সহকারে, তা না হলে আপনারা এর মধ্যে অনেক কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো মামুন উল্লেখ করেছে। তাদের একটা আবেগের জায়গা, যে আমার এই যে ট্যামারিং সেন্টার এটা একটা ছোট প্রতিষ্ঠান, কিন্তু এটার মধ্যে এটা বহু মানুষের, শত শত মানুষের এর মধ্যে কিন্তু আবেগ জড়িত আছে। কেন একটা সময় যারা তার নামটা ভালো মতো বলতে পারতো না, এখন তারা এখান থেকে এই কোর্স করে গিয়ে তারা একটা সুন্দর জীবনযাপন করছে, মানে তারা একটা ভালো একটা চাকরি করছে, কেউ ভালো ব্যবসা করছে, সবাই তার তার নিজ নিজ পেশায় তারা খুব ভালো করেছে। কারণ অ্যাকচুয়ালি আমরা যে যাই কিছু করি না কেন, সেখানে মূল বিষয় হচ্ছে আমাদের কথা বলতে হয়। কথা বলা ছাড়া আমরা এটা কোনো কাজই করতে পারি না। যদি একজন লোককে যদি সে রিক্সাও চালায়, তাকেও কিন্তু তার কথা বলতে হয়, রিক্সার ভাড়া চাইতে হয়, তার দরদাম করতে হয়। তাহলে বুঝুন আমরা যারা খুব উচ্চশিক্ষিত মানুষ আছি, খুব ভালো পেশায় যেতে চাই, তাদের জন্য যে কথা বলাটা এটা কতটা জরুরি। এখন তারা সবাই খুব খুব ভালো জীবনযাপন করছে এর মাধ্যমে। তো এছাড়া আমাদের কিছু আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা কোথায় কোথায় গেলাম, আমরা কুষ্টিয়াতে গেছি সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের বাড়িতে। তারপরে গেলাম আমরা রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠি বাড়িতে, যেটা আমাদের অত্যন্ত একটা আবেগের জায়গা। এরপর আমরা গেছিলাম বাংলা সাহিত্যের এক দিকপাল ব্যক্তিত্ব, যিনি নাকি সে জমিদারি দর্পণের লেখক, তারপরে বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেনের বাড়ি, এবং ওটা একটা সংগ্রহশালা। সেখানে আপনারা অনেক কিছু ছবি দেখতে পাবেন। আমরা ওখানে গেছি। সর্বশেষ আমরা গেছিলাম মরমী সাধক বলা যায় বাউল সম্রাট লালন সাহের বাড়িতে, যিনি হচ্ছেন মানবতার মূর্ত প্রতীক, যার যেই বাড়ির
প্রবেশদ্বার সেখানে লেখা আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তো আমরা সকলে যেন সোনার মানুষ হই, যারা এখানে আসে তারাও যেন সবাই সোনার মানুষ হয়, সে প্রত্যাশা রাখবেন। সকলের জন্য আপনারা শুভকামনা করবেন। এই ভিডিওটাকে আপনারা স্কিপ না করে ধীরে ধীরে, না প্রত্যেকের বক্তব্য, খুব বেশি জনের বক্তব্য আমরা এটা নিয়ে অনেকেই গেছি, সবার বক্তব্য নেওয়া এখানে সম্ভব হয়নি, সময়ের অভাব। কেন একদিন আমাদের এইটা ছিল প্রোগ্রাম, এটা কুষ্টিয়ার এত সুবিশাল জায়গায় একদিনে গিয়ে সবকিছু ঘুরে এসে সবার বক্তব্য আবার রেকর্ড করা আসলে সম্ভব হয়নি। তো যাদেরটা সম্ভব হয়েছে তাদেরটা আপনারা একটু দেখবেন। এবং আমরা ওখানে কিছু স্টিল ছবিও যুক্ত করেছি, যে আমরা গেলে ওখানে যেমন শুধু আমরা মজাও করেছি, আমরা ঘুরেছি, আমরা শিখছি, আমরা প্র্যাকটিস করেছি। তো আমার বক্তব্য এখানে আর বেশি আমি রাখবো না, আপনারা এই ভিডিওটা দেখেন। সকাল এখন আসলে সকালটা নেই, তবু কিন্তু এটাকে সকালই বলা যায়, কারণ এটা হচ্ছে একটি শীতের সকাল। চলে গেলেও কিন্তু শীতের আমেজটা কিন্তু আমরা এখনো উপলব্ধি করতে পারছি। আমি আমার পরিচয়টা দিয়ে দিই শুরুতে। আমি সোহাগ আব্দুল্লাহ। আমার জন্ম হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলার টেকনাফে। আমি ছোটকাল থেকে বড় হয়েছি শহরে বলতে কক্সবাজার জেলার চকরিয়া থানা একটি স্কুল আছে বিখ্যাত, চকরিয়া কৌরব বিদ্যাপীঠ। আমি এই স্কুলে পড়াশোনা করেছি সেই ছোটকাল থেকে, ক্লাস 3 থেকে। আমি ওই স্কুল থেকে এসএসসি শেষ করে আমি উত্তরা মাইলস্টোন কলেজে ইন্টার শেষ করি এবং অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সালাম আলাইকুম, শুভ দুপুর। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি একজন এক্স স্টামার। আমার নাম মোহাম্মদ সাইদ। আমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা। আমি প্রাথমিক পড়াশোনা করেছি আমার গ্রাম থেকেই, তারপরে পড়াশোনা করেছি কুমিল্লা জেলার চান্দিনা থেকে, তারপরে ইন্টারমিডিয়েট করেছি ঢাকা কমার্স কলেজ থেকে, গ্রাজুয়েশন সম্পন্ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং মাস্টার্স সম্পন্ন করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে, এবং একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে আর্টিকেল স্টুডেন্ট হিসেবে, অডিট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। এগুলো আমার পরিচয়। তো আজকে যে জায়গায় আমরা এখন দাঁড়িয়েছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিময় একটি জায়গা। তো এখানে দাঁড়িয়ে আমি যেটা উপলব্ধি করছি যে এখানটার বাতাসে মনে হয় বেশি বেড়াচ্ছে কবিগুরুর চিন্তা, কবিগুরুর কবিতাগুলো এবং তার লেখাগুলো। আমার বেশ ভালো লাগছে। আর অনেকদিন পরে আমার নিজের মন মতো মানুষদের সাথে একসাথে এখানে থাকতে পেরে, একসাথে সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগছে। এখন সময়ের সাথে সাথে ব্যস্ততা বেড়েছে, এই ব্যস্ততা থেকে একটা দিন একটু রিল্যাক্সে থাকা, নিজের মতো মানুষদের সাথে থাকতে পারা আমি খুব উপভোগ করছি আজকের দিনটা। আপনারা কেমন উপভোগ করছেন? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, তো সবার জন্য শুভকামনা, দোয়া করছি আল্লাহ সবাইকে অতি দ্রুত আরো সুস্থ করে দিক। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর শহরে। আমি এখন বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি, ঢাকার যাত্রাবাড়িতে সোনিয়াখায়। আমি পাশাপাশি একটা জব করি ইলেকট্রিক দোকানে ম্যানেজার হিসাবে। স্যারের কাছে আসা আমার 2024 ডিসেম্বরের লাস্টে। তো তখন অনেক প্রবলেম ফেস করছি, আসলে সেটা হচ্ছে বলার বাইরে।
কথা বলতে গেলে অনেক আটকাইত। তো আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি, খুবই ফ্রিকুয়েন্টলি ভাবে কথা বলতে পারি, আগের মতো আটকায় না। এই তো কোন বলো? যারা নাকি একেবারে আমার শুধু অনলাইন ঠাকুরগাঁও, থানা পীরগঞ্জ, গ্রাম জয়কৃষ্ণপুর। আমি বর্তমানে ব্র্যাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্টে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছি। 10 বছর কর্মজীবন। আমার পোস্টিং বগুড়া জেলা, শিবগঞ্জ থানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি জন্মগ্রহণ করেছি কুমিল্লা জেলায়। আমাদের উপজেলার নাম চান্দিনা। আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি সেই গ্রামের নাম ছাতাটা। আমি আমার প্রাথমিক শিক্ষা শুরু করেছি আমাদের পাশের গ্রাম মহিচাইলে। স্কুলের নাম ছিল মহিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে 5ম শ্রেণী পাশ করার পরে আমি আমাদের পাশের অন্য একটি গ্রামে দাখিল মাদ্রাসায় ভর্তি হই। দাখিল মাদ্রাসার নাম ছিল জামিরাপাড়া মেমহে ইসলামিয়া দাখিল। স্যারকে অনেক ধন্যবাদ। আমি স্যার মূলত স্মৃতিচারণের কথা বললেন। এখানে যারাই আছেন আমি অনেকের কথা শুনলাম এবং এখানে মাইকের বাহিরেও কথা হয়েছে অনেকের সঙ্গে, যেটা যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি প্রতিনিয়ত, সেটা আমি এই সমস্যাটা যখন আমি শুনতেছি তখন আমার আগের সময়ের স্মৃতিগুলো মনে পড়তেছিল অনেক। কারণ এই সময়টা আমরা আমি পার করে আসছি এবং আমি জানি যে আসলে কষ্টের মুহূর্তগুলা কেমন হয়। সবচাইতে বড় বিষয় যেটা, আমি একটা জিনিস জানি, আমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝি, কিন্তু আমি বুঝাইতে পারতেছি না। এটা অনেক বেশি কষ্টের। অনেক সময় এমন হয়েছে যে ক্লাসে একটা স্যার কোশ্চেন জিজ্ঞেস করছে, সেই জিনিসটা আমি অনেক সময় চেষ্টা করতাম আগামী ক্লাসে কি হবে সেটা আমি আগের দিন নিজেই ওই অংশটা পড়ে ফেলতাম। এতে করে আমার ক্লাস বুঝতে সুবিধা হতো। তো ইউনিভার্সিটিতে অনেক সময় যেটা হয়, অনেকে খুব বেশি সিরিয়াস থাকে না। তো আমি অনেক সময় একটু চেষ্টা করতাম যে স্যারের ক্লাস আমার ভালো লাগতো, সে স্যারের আগামী দিনে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমি আগেই পড়ে ফেলতাম, যেন আমার বুঝতে সুবিধা হয়। তো এরপরে যেটা হয়েছে যে আমি এর কারণে অনেক টপিকস আমার খুব ক্লিয়ার ধারণা ছিল, কিন্তু স্যার যখন পড়াচ্ছিল অনেক সময় স্যার জিজ্ঞেস করতেছিল, কেউ অ্যান্সার দিচ্ছে না, কিন্তু আমি জানি আমি চাইলে অ্যান্সার দিতে পারবো, কিন্তু আমি দিচ্ছি না। এই যে ভিতরে যন্ত্রণা, এটা আসলে এখানকার আমরা সবাই বুঝি। তো এটা থেকে বের হওয়ার জন্য আমি যখন ফার্স্ট ইয়ারে, তখন পরিচিতি পর্বটা এটা কমন। আমরা যখন যে কোনো একটা নতুন একটা জায়গায় যাওয়ার পরে পরিচিতি পর্বটা অনেক বেশি কমন। তো আমরা যখন ইউনিভার্সিটিতে তখন প্রথম ক্লাস যখন হয়, তখন সাধারণত সকল কোর্সের প্রথম ক্লাসে পরিচিতি পর্বটা এটা কমন। তো স্যাররা বলে যে তোমরা সিরিয়ালি তোমাদের নাম ঠিকানাটা একটু বলো। তখন আমার ভিতরে অনেক দুরু শুরু হয়ে যেত এবং আমি মনে করতাম যে আমাকে যদি স্কিপ করে যাইতে পারতো ভালো হইতো। তো সেদিক থেকে এটা ফেস করা লাগতো। অনেক সময় আমি উঠছি, ওঠার পরে আমি কিছুক্ষণ চুপ। অনেক সময় অনেকে আমার দিকে তাকায় আছে, কি ব্যাপারে, আমি কোনো কিছু বলতেছি না। এরপরে হয়তো আমি আবার আস্তে করে শুরু করলাম, হয়তো আবার বেঁধে যাচ্ছে এরকম। তো সব মিলে ফার্স্ট ইয়ারে এই স্ট্রাগলটা ছিল এবং তখনই আলহামদুলিল্লাহ স্যারের শরণাপন্ন হলাম। তখন আমাদের
স্যারের সঙ্গে আমরা খুব অল্প কয়েকজন ছিলাম, এবং যে কয়েকজনই ছিলাম আমাদের মধ্যে আন্তরিকতা ছিল অনেক। আমরা বলতে গেলে কোনো বিকেল মিস করতাম না, স্যারের সেন্টারে যাইতাম এবং স্যার আমাদেরকে যথেষ্ট সময় দিতেন। সেই সময়টা আমাদের মনে পড়ে। ওখানে আমাদের বিভিন্ন আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষ ওখানে আসতেন। আমাদের বেশ একটা ভালো আড্ডা হইতো, এবং ওখানে জবের প্রিপারেশন নিত এরকম অনেক বড় ভাইরা আসতেন। তো ওখানে এক ধরনের আমাদের আড্ডার মধ্যে অনেকটা হচ্ছে জবের প্রিপারেশন একটা হয়ে যাচ্ছিল আর কি, এরকম অবস্থা। তো ওখানে থেকে যেটা হচ্ছিল যে মানে স্যার একটা কথা বলতেন যে তুমি জানো, এটা হচ্ছে তুমি হচ্ছে বলতে পারো, এই বিশ্বাসটা তোমার মধ্যে রাখতে হবে। এবং স্যারের যে টেকনিকগুলো, সত্যিকার অর্থে সেই টেকনিকগুলো অনেক বেশি কার্যকর ছিল। আমি বারবার একটা জিনিস এখন ফিল করি যে দম নেওয়া বা নিঃশ্বাসের উপরে যে নিয়ন্ত্রণ, এটা যদি কারো না থাকে কোনোভাবেই সম্ভব না। নিঃশ্বাসের উপরে যে দখলটা, এটা খুব জরুরি। তো স্যার যে ডিপ ব্রিদিং বা হচ্ছে লং লেন্থেনিং স্টাইলে কথা বলা, এই বিষয়টা, এবং হচ্ছে কথার মাঝে একটা পজ আমি চাইলেই দিতে পারি। তো এই পজটা হচ্ছে, এটা নিয়ন্ত্রণ আমার উপর। এটা কেউ আমাকে বলবে না আপনি দ্রুত বলবেন। হ্যাঁ ঠিক আছে, কিছু জায়গা আছে যেটা হচ্ছে প্রেজেন্টেশনের জায়গাতে সময় নির্ধারিত থাকে, তারপর হচ্ছে আপনার ওই ডিবেটে অনেক সময় হচ্ছে সময় নির্ধারিত থাকে। তো সেই পর্যায়ে আমরা যাব, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে হচ্ছে সেই পর্যায়ে যাওয়ার আগে নিজেকে রেডি করতে হবে। আরেকটা বিষয়, আমার ভিতরে যদি আমি যেটা বলতেছি সেটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমার আত্মবিশ্বাসটা থাকবে। এবং এই যে নিঃশ্বাসের দখল, আমি একটা সেন্টেন্স শেষ করতেছি, শেষ করার পর আমার হচ্ছে নিঃশ্বাসের প্রয়োজন হতে পারে। তো আমরা যেটা করি, আমাদের মেন্টালিটি যেটা হয় যে আমরা চাই কোনোভাবে আমার ফ্লোর যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা আমি দ্রুত শেষ করে আমি এখান থেকে স্কিপ করে কখন আমি চলে যেতে পারি। এই মেন্টালিটি যখন থাকে, আমরা হচ্ছে খুব তাড়াহুড়া করি। হ্যাঁ, এই তাড়াহুড়া করার কারণে তখন আমাদের এই সমস্যাটা আরো বেশি হয়। তো আমাদের হচ্ছে সামনে নামাজ আছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। তো স্যার যেটা বললেন যে এখানে সবার প্রতি আমার একটাই সাজেশন হোক বা উপদেশ হোক, যেটাই হোক, আমি বলতে চাই যে এখানে হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এবং আর 10টা মানুষের মতো আমিও একজন মানুষ, স্বাভাবিক মানুষ, এবং অনেক মানুষের অনেক ধরনের সমস্যা থাকে। তো এটাও এক ধরনের সমস্যা, যেটা হচ্ছে রিকভার করা সম্ভব, এটা থেকে ওভারকাম করা সম্ভব, এই বিশ্বাসটা রাখতে হবে। এবং আমি যে সকালে উঠলাম, ওঠার পরে আমি কখনোই চিন্তা করবো না আমি আলাদা কেউ, আমি চিন্তা করবো আমি সাধারণ কোনো মানুষ, এবং আমাকে আমার যে ডেইলি রুটিন, আমার যে কাজ, সেটা আমি হচ্ছে করতে পারবো, এই বিশ্বাস রাখতে হবে। এবং কোনো কিছুতে তাড়াহুড়া করা যাবে না। এখন আমি মাইক আমি হাতে নিছি, মাইকের দখল আমার কাছে, আমি চাইলে আমার মতো করে শেষ করতে পারবো। অনেক সময় হ্যাঁ টাইম লিমিট থাকে যেটা বললাম, তবে এর ভিতরে আমি ফিনিশিংটা আমি কিভাবে দিব সেটা আমার উপরে। তো এই জন্য আমাদের নিঃশ্বাসের যে দখলটা এবং যে আত্মবিশ্বাসটা, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব, এবং সব সময় বিশ্বাস রাখবো যে আমরা পারবো, এবং আমাদের সিনিয়ররা পারছে, আমরা পারছি, আমাদের পরে যারা আসছে তারাও পারবে, এই বিশ্বাসটা রাখলেই হবে। আর সব শেষে যেটা হচ্ছে, রিজিকের মালিক আল্লাহ, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব, চেষ্টা করলে আল্লাহ হচ্ছে কাউকে নিরাশ করবেন না, আমি এটা বিশ্বাস করি। এবং সবাইকে ধন্যবাদ। আরও মানে সময় আছে, আমরা কথা বলবো, সামনে নামাজ আছে, আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এই চ্যানেলটাকে আপনারা আপনাদের সঙ্গী করুন। এই চ্যানেলটা আপনাদের কথা বলে, আপনাদের সমস্যা সমাধানের পথ দেখায়। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং আপনারা সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।